আর মাত্র একটা দিনের অপেক্ষা, তারপরেই বাংলাতে আঘাত করতে চলেছে ঘূর্ণিঝড় রেমাল। আজকের এই পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে এই ঘূর্ণিঝড় রেমাল এক্স্যাক্ট কোন লোকেশনে কতটা গতিবেগ নিয়ে আঘাত করতে চলেছে এবং আঘাত করার সময় এর প্রভাবে কোথায় কেমন ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে, কোন কোন এলাকার বাসিন্দাদের কতটা সতর্কতা বা সাবধানতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ওয়েদার আপডেট আর আপনাদের সাথে রয়েছে আমি শুভেন্দু ভট্টাচার্য। আজ মে মাসের 25 তারিখ শনিবার, সাল 2024। আজকের এই পূর্বাভাসটি যেহেতু একটা বড় ওয়েদার সিস্টেম বা সাইক্লোনিক স্টর্ম ঘূর্ণিঝড় রেমালকে নিয়ে, তাই আজকের এই পূর্বাভাসটি কিন্তু যত বেশি সম্ভব শেয়ার করুন। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্ম রয়েছে সেখানে যত বেশি সম্ভব শেয়ার করুন। তবে আপনাদের কাছে অনুরোধ, কোনোভাবেই কেউ গুজব ছড়াবেন না বা গুজবে কানও দেবেন না। আজ এই মুহূর্তে ভারতীয় সময় ঘড়িতে এখন 11টা পেরিয়েছে, সকাল 11টা। তো এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমালের যে অবস্থান সেটা এক্স্যাক্ট একেবারে শহর কলকাতা থেকে মোটামুটি 500 কিলোমিটার দক্ষিণে, ঠিক এই জায়গাতে, অর্থাৎ উত্তর বঙ্গোপসাগর এবং লাগোয়া মধ্য উত্তর বঙ্গোপসাগর এই জায়গাটার উপরে অবস্থান করছে। সাগরদ্বীপ থেকে যার দূরত্ব 420 কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব, সেই সাথে বাংলাদেশের কলাপাড়া থেকে এর দূরত্ব হচ্ছে মোটামুটি 450 কিলোমিটার দক্ষিণ। তো এই ওয়েদার সিস্টেমটা কিন্তু যেরকমটা এর আগে জানিয়েছিলাম যে উত্তর পূর্ব দিকে ট্র্যাক করা বন্ধ করবে এবং উত্তর পূর্ব দিকে এগোনোর পরিবর্তে এটা ক্রমশ উত্তর এবং পরবর্তী সময়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে। তো সেই মতোই কিন্তু পরিস্থিতি এগিয়ে চলেছে। গতকালকের পূর্বাভাসে আপনাদের যেটা জানিয়েছিলাম যে মোটামুটি 140-50 কিলোমিটার গতিবেগ নিয়ে এই ঘূর্ণিঝড় দুই বাংলার উপকূলের কোন একটা জায়গাতে আঘাত করবে। তো এবার দেখে নিই যে সর্বশেষ পরিস্থিতিতে কি মনে হচ্ছে কোন এলাকাতে এই ঘূর্ণিঝড়টি আঘাত করতে চলেছে। ইতিমধ্যে বঙ্গোপসাগরের বেশিরভাগ এলাকাতে মূলত এই ওয়েদার সিস্টেমটা দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম দিকের এলাকাগুলোতে মেঘের ঘনঘটা বেশি, কারণ পশ্চিম দিক থেকে যে আর্দ্রতাপূর্ণ মৌসুমি বায়ু তার সাপোর্ট কিন্তু এদিক থেকে মিলছে। আর অন্যদিকে কি হচ্ছে, এই দিক থেকে অর্থাৎ স্থলভাগের দিক থেকে যে হাওয়া নামছে তার প্রভাব কিন্তু উত্তর দিকের এলাকাগুলোতে বেশি। সেজন্য এই দিকে মেঘের পরিমাণ কম, দক্ষিণ দিকে মেঘের পরিমাণ স্বাভাবিকভাবেই বেশি। ইতিমধ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে সর্বত্রই কিন্তু এই ওয়েদার সিস্টেমটার সৌজন্যে মৌসুমি বায়ু বা বর্ষা প্রবেশ করে গেছে। আজও কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের প্রায় সব জায়গাতেই, মূলত উত্তর আন্দামানের এলাকাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, তার সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা যাবে। এই মুহূর্তে ঠিক যে সময় এই ভিডিওটা বানাচ্ছি, ভারতীয় সময় সকাল 11টার একটু পরবর্তী সময়, এই সময় কিন্তু এটা একটা সাইক্লোনিক স্টর্ম বা ঘূর্ণিঝড়ের চেহারা নিয়েছে এবং এই মুহূর্তে এটা কিন্তু একটা সাধারণ ঘূর্ণিঝড় হিসেবে এখানে অবস্থান করছে। ভারতীয় উপকূল ভাগের যে পশ্চিমবঙ্গের যে উপকূল ভাগ, এই যেখান থেকে এর দূরত্ব মোটামুটি 420 কিলোমিটার মতো। এই ওয়েদার সিস্টেমটা যেরকমটা বলছিলাম এবার উত্তর দিকে এগোবে। এগোনোর সময় কিন্তু বঙ্গোপসাগরে সব দিক থেকে কিন্তু সাপোর্ট মিলতে শুরু করবে। যেদিকে এগোবে উত্তর বঙ্গোপসাগরের দিকে, অর্থাৎ পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূল ভাগের দিকে, সেদিকে কিন্তু সমুদ্র তীরবর্তী এলাকাগুলোতে সি সারফেস টেম্পারেচার 30 থেকে 31, কোথাও কোথাও 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রয়েছে। অর্থাৎ এগোনোর সময় কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের যোগান পেতে থাকবে। তার সাথে পশ্চিম দিক থেকে যেভাবে ওয়েস্টার্লি উইন্ড বইছে তাতে প্রচুর পরিমাণে ময়েশ্চার বা আর্দ্রতার সাপোর্ট রয়েছে, সেই আর্দ্রতাও কিন্তু এর সঙ্গে যোগ হচ্ছে, অর্থাৎ অতিরিক্ত সাহায্য পাচ্ছে। এর সাথে মেডেন জুলিয়ান অসিলেশন বা পৃথিবীকে প্রদক্ষিণকারী যে মেঘপুঞ্জ, সেটাও কিন্তু সাপোর্ট দিচ্ছে, যেটা এই মুহূর্তে ফেজ 4-এ রয়েছে এবং আগামী 7 দিন কিন্তু উত্তর ভারত মহাসাগরের বিভিন্ন এলাকাতে কিন্তু এর সাপোর্ট থাকবে। তো এদিক থেকেও কিন্তু সাপোর্ট মিলছে ওয়েদার সিস্টেমটার ক্ষেত্রে। সেই সাথে উইন্ড শেয়ার, অর্থাৎ আমরা ট্রপোস্ফিয়ারে বিভিন্ন স্তরে যত উঠব তত বিভিন্ন স্তরে কিন্তু যে বায়ুপ্রবাহের গতিমুখ এবং বা অভিমুখ এবং তার সাথে গতির যে পার্থক্য, সেটা যত বেশি হবে তত কিন্তু ওয়েদার সিস্টেম তৈরি হওয়ার ক্ষেত্রে বাধা পাবে। তো সেই উইন্ড শেয়ার কিন্তু কম রয়েছে, অর্থাৎ সেই উইন্ড শেয়ারের যে গতি সেটাও লো টু মডারেট রয়েছে। এর ফলে কিন্তু ওয়েদার সিস্টেম যখন তৈরি হচ্ছে, অর্থাৎ সার্কুলেশন হতে হতে যখন বাতাস উপরে উঠছে, বাতাসের সঙ্গে সঙ্গে আর্দ্রতা উঠছে এবং ওঠার পর সেটা কিন্তু বাইরে আউটফ্লো হচ্ছে। তো এই যে প্রসেসটা, সেই প্রসেসটা তৈরি হতে গিয়ে যদি উইন্ড শেয়ার বেশি থাকে, এলোমেলো প্রবাহ যদি বেশি হয় তার সাথে, এবং সেই হাওয়ার গতিও যদি বেশি হয়, তাহলে রোটেশন করে ওঠার সময় কিন্তু সেটার উঠতে পারবে না, বরং সিস্টেমটা কাটতে থাকবে হাওয়ার ধাক্কায়। তো সেই রকম পরিস্থিতিও কিন্তু নেই। তো বুঝতেই পারছেন সিস্টেমটা কিন্তু যত উত্তরে অগ্রসর হবে শক্তি সঞ্চয় করবে। এই মুহূর্তে সম্ভাবনা সব থেকে বেশি মনে হচ্ছে যে এটা একটা সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে পরিণত হবে আজ বেশি রাতের দিকে, এবং
কিছুটা আশঙ্কা, যেরকমটা গতকালও জানিয়েছিলাম যে কিছুটা আশঙ্কা রয়েছে, যেহেতু কোস্টাল এরিয়াগুলোতে প্রচুর পরিমাণে আর্দ্রতার যোগান রয়েছে, তার সাথে স্থলভাগের খানিকটা ভিতরের দিকেও কিন্তু প্রচুর আর্দ্রতার যোগান রয়েছে। তাই এই ওয়েদার সিস্টেমটা ল্যান্ডফল করার আগের মুহূর্তে, ঠিক আগের মুহূর্তে বা ল্যান্ডফল করার সময়ও কিন্তু এই ওয়েদার সিস্টেমটা আগামীকাল আরও এক দফা শক্তি বাড়িয়ে ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মেও পরিণত হতে পারে। তবে এই যে সম্ভাবনা বা আশঙ্কা, এটা একটু কম। সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম হিসেবে ল্যান্ডফল করার সম্ভাবনাই বেশি বলে মনে হচ্ছে। আজ 25শে মে রবিবার, শনিবার বেশি রাতের দিকে এই ওয়েদার সিস্টেমটা আরও একটু উত্তরে এগোবে এবং দুই বাংলার উপকূল ভাগ এবং উত্তর ওড়িশার উপকূল ভাগকে থ্রেট করতে থাকবে, হুমকির মধ্যে ফেলতে থাকবে। এবং এই ওয়েদার সিস্টেমটা আজ মধ্যরাতের দিকে কিন্তু বাংলার উপকূলের আরও বেশ খানিকটা কাছে এগিয়ে যাবে। তো যত কাছে এগোবে তত কিন্তু একটু একটু করে উপকূলবর্তী এলাকাগুলোতে প্রভাব শুরু হবে। এই মুহূর্তে বেশিরভাগ এলাকাতে, পূর্ব ভারত, বাংলাদেশ এবং তার আশেপাশের বিভিন্ন এলাকাতে কিন্তু আকাশ মোটের উপর পরিষ্কার। উপকূলবর্তী এলাকাগুলোতে মাঝে মাঝে একটু মেঘ ঢুকছে, উপকূলবর্তী এলাকাগুলোতে হালকা একটু পূবালি বা দক্ষিণ পূবালি হাওয়াও বইছে। এই হাওয়া কিন্তু এই ঘূর্ণিঝড়ের সৌজন্যে কিন্তু শুরু হয়েছে। যত সময় যাবে এই হাওয়ার গতি বাড়বে এবং আমরা যত সামনের দিকে এগোবো, অর্থাৎ আজ যত রাত গভীর হবে এবং আগামীকাল যত আমরা রাতের দিকে যাব আগামীকালও, তত কিন্তু এই ওয়েদার সিস্টেমটা সামনের দিকে এগোনোর সাথে সাথে মেঘের পরিমাণ, তার সাথে হাওয়ার গতি দুটোই কিন্তু বাড়তে শুরু করবে দুই বাংলার বিভিন্ন এলাকা এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে। ফলে বুঝতেই পারছেন যে রোদের তেজ এবং তার সাথে আর্দ্রতাজনিত অস্বস্তি দুটো মিলে এই মুহূর্তে মানুষের ত্রাহি ত্রাহি অবস্থা। ত্রিপুরা থেকে শুরু করে আসামের বিভিন্ন এলাকা, বাংলাদেশ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা, ঝাড়খণ্ড, ওড়িশা, বিহার, সর্বত্রই যে প্রবল গরমের দাপট শুরু হয়েছে, এই গরমের দাপট কিন্তু ঘূর্ণিঝড় সামনের দিকে এগোনোর সাথে সাথে কমতে শুরু করবে। অর্থাৎ এই প্রবল গরমের দাপট মনে হচ্ছে আজকের দিনটা দক্ষিণের সমুদ্র তীরবর্তী এলাকাগুলোতে কন্টিনিউ করার সাথে সাথে আগামীকাল সকালের দিক থেকে বা বেলার দিক থেকে কিন্তু উপকূলবর্তী এলাকাগুলোতে হাওয়া আর তার সাথে যেহেতু বৃষ্টির প্রভাব শুরু হয়ে যাবে, তাই আগামীকাল সকালের দিক থেকে প্রথমে উপকূলবর্তী এলাকাগুলোতে গরম কমতে শুরু করবে। যেখানে আগামীকাল সকালের দিকেও কিন্তু উত্তর দিকের বিভিন্ন এলাকাতে গরমের দাপট চলবে, অর্থাৎ বিহার থেকে শুরু করে উত্তরবঙ্গ, বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা, ত্রিপুরা, আসামের বিভিন্ন এলাকা, এই এলাকাগুলোতে আগামীকালও গরমের দাপট চলবে। তবে বিকাল বা রাতের দিক থেকে এই এলাকাগুলোতে যখন মেঘ এবং হাওয়ার গতি বাড়তে শুরু করবে, তখন এখানেও কিন্তু ধীরে ধীরে গরমের দাপট কমতে শুরু করবে। এবার নজর রাখি এই ওয়েদার সিস্টেমটা কোন ট্র্যাকে এবার এগোবে। তো যেরকমটা বলছিলাম, আজ রাতের দিকে, বেশি রাতের দিকে এটা সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে পরিণত হবে। পরবর্তী সময়ে এটা আরও উত্তর এবং খানিকটা উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা থাকছে। এবং এই মুহূর্তে যে উইন্ড প্যাটার্ন রয়েছে তা কিন্তু অনেকটা এই রকম রয়েছে, অনেকটা এসের মতো কিন্তু উইন্ড প্যাটার্ন রয়েছে ট্রপোস্ফিয়ারের অনেক বেশি উচ্চতায়, মোটামুটি 10 কিলোমিটার, 11 কিলোমিটার, 12 কিলোমিটার, 13 কিলোমিটার এই উচ্চতাতে। তো বুঝতেই পারছেন এই হাওয়ার সাথে তাল মিলিয়ে কিন্তু ওয়েদার সিস্টেমটা এগোবে এবং তার সাথে সাথে এই মুহূর্তে মায়ানমারের দিকে এবং তার সাথে ভারতের মধ্যভাগে এই এলাকাতে এখানে একটা হাই প্রেশার বা উচ্চচাপ অবস্থান করছে, মায়ানমারের উপরেও একটা হাই প্রেশার বা উচ্চচাপ অবস্থান করছে। যে উচ্চচাপটি বেশি শক্তিশালী হবে তার উল্টো দিকে কিন্তু এই ওয়েদার সিস্টেমটা বেশি করে এগোবে। সেক্ষেত্রে মায়ানমারের ওয়েদার সিস্টেমটা মানে সাধারণ বিপরীত ঘূর্ণাবর্ত বা হাই প্রেশারটা যদি বেশি শক্তিশালী হয়, সেক্ষেত্রে কিন্তু এই ঘূর্ণিঝড়টি আরও বেশি বাংলার মানে পশ্চিমবঙ্গের ভিতর দিক চেপে এগোবে। আর যদি মধ্য ভারতের উপরে থাকা বিপরীত ঘূর্ণাবর্তটি বা হাই প্রেশারটি যদি বেশি শক্তিশালী হয়, তাহলে কিন্তু এটা একটু বাংলাদেশের দিকে চেপে তারপর বাংলাদেশের ভিতরের দিকে এগোবে। তবে যেখানেই ল্যান্ডফল করুক, আবারও বলছি, দুই বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গ, বাংলাদেশ যথেষ্ট প্রভাবিত হতে চলেছে। এই মুহূর্তে আমার যেটা মনে হচ্ছে যে এক্স্যাক্ট লোকেশনটা ঠিক কোথায় হতে পারে, এবার সেটা আপনাদের জানাই। আগামীকাল সকালের দিক থেকে যেরকমটা বলছিলাম, হাওয়ার গতি বাড়বে, মেঘের প্রভাব বাড়বে, উপকূলবর্তী এলাকাগুলোতে ধীরে ধীরে বৃষ্টি শুরু হয়ে যাবে। যদিও আজ বেশি রাতের দিক থেকে উপকূলবর্তী এলাকাগুলোতে বৃষ্টি এবং হাওয়ার প্রভাব একটু একটু করে শুরু হবে। আর যত আগামীকাল বেলা বাড়বে ততই কিন্তু ভিতরের দিকের এলাকাগুলোতে মেঘ প্রবেশ করতে শুরু করবে। সেক্ষেত্রে রাজধানী ঢাকা সহ দক্ষিণের যে এলাকাগুলো রয়েছে বাংলাদেশের, যেরকম খুলনা বিভাগ, সেই সাথে বরিশাল বিভাগ, ঢাকা বিভাগ, রাজশাহী বিভাগের দক্ষিণ দিকের কিছু কিছু এলাকা, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা, ভারতের ত্রিপুরার বিভিন্ন এলাকা, এই এলাকাগুলোতে আগামীকাল দুপুরের মধ্যেই হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়ে যাবে এবং বজ্রবিদ্যুতের একটা প্রাবল্য লক্ষ্য করা যেতে পারে প্রথম দিকে। তার সাথে সাথে একইভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও কিন্তু আগামীকাল মোটামুটি দুপুর বা বিকালের মধ্যে কিন্তু হাওয়ার সাথে সাথে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। সেটা একটু বেশি
সন্ধ্যার দিকেও হতে পারে বা একটু বেশি রাতের দিকেও কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে এই পরিস্থিতি আগামীকাল তৈরি হতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু আজ ম্যাক্সিমাম এলাকা মোটের উপর ড্রাই বা শুকনো থাকবে। উপকূলবর্তী এলাকাগুলোতে স্থানীয়ভাবে খানিকটা বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টি নামাতে পারে এবং হাওয়া তৈরি হতে পারে। আর ভিতরের দিকের এলাকাগুলোতেও কোথাও কোথাও একটু থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি বিক্ষিপ্তভাবে লক্ষ্য করা যেতে পারে, যদিও সম্ভাবনা খুব বেশি নয়, আর হলেও অল্প এলাকার উপরে হবে। তো মেইন যে ঝড় বৃষ্টি, প্রধান যে ঝড় বৃষ্টি আসছে যেটা রিমালের জন্য, সেটা কিন্তু আগামীকাল সন্ধ্যার দিক থেকে শুরু হবে উপকূলবর্তী এলাকাগুলোতে, এবং আগামীকাল সন্ধ্যা বা একটু রাতের দিকে এই ওয়েদার সিস্টেমটা ল্যান্ডফল করতে শুরু করবে। আমার যেটা মনে হচ্ছে যে সাগরদ্বীপ অর্থাৎ পশ্চিমবঙ্গের যে সাগরদ্বীপ রয়েছে, অর্থাৎ ভাগীরথী হুগলি নদী যেটা মোহনা, এই এলাকাটা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের যে সুন্দরবন এলাকাটা রয়েছে, যার মধ্যে গোসাবা, বাসন্তী, ক্যানিং, পাথর প্রতিমা, সেই সাথে কুমিরমারি, এই সমস্ত যে এলাকাগুলো, এই এলাকাগুলোর উপরে ল্যান্ডফল হতে পারে। এবং তার সাথে সাথে বাংলাদেশের শ্যামনগর এবং এর পার্শ্ববর্তী যে সুন্দরবনের কিছু এলাকা রয়েছে বাংলাদেশের, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট জেলা, এই এলাকাটার কোনো একটা জায়গাতে কিন্তু ঘূর্ণিঝড়টি আঘাত করবে, এরকমটাই সম্ভাবনা এই মুহূর্তে সব থেকে বেশি বলে মনে হচ্ছে। তবে আবারও বলছি, যতক্ষণ পর্যন্ত ঘূর্ণিঝড় সমুদ্রে থাকে ততক্ষণ পর্যন্ত একে ট্র্যাক করা অত্যন্ত কঠিন কাজ। তবে এই মুহূর্তে এরকম সম্ভাবনাই সব থেকে বেশি বলে মনে হচ্ছে। সেক্ষেত্রে যদি পশ্চিমবঙ্গের সুন্দরবনের উপরে আঘাত করে, তাহলে কিন্তু উত্তর দক্ষিণ 24 পরগনা জেলার সাথে সাথে শহর কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, এই জেলাগুলো অত্যন্ত জোরালোভাবে প্রভাবিত হবে এবং এখানে মোটামুটি 100 থেকে 130 কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝড় বইতে দেখা যাবে। তার সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, চরম ভারী বর্ষণ পর্যন্ত হবে। কিছুটা ছোঁয়া লাগবে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকাতে, তার সাথে সাথে এর আশেপাশের যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো প্রভাবিত হবে। অন্যদিকে পশ্চিমের যে এলাকাগুলো রয়েছে, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলোর দিকে ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনাই বেশি, বড়জোর একটু মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। বাকি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে বিভিন্ন এলাকাতে ভারী বৃষ্টি হতে পারে, যেরকম মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমানের নদিয়া ঘেঁষা এলাকাগুলো, এই জেলাগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, কোথাও কোথাও একটু অতি ভারী বৃষ্টিও হতে পারে। আর সেই সাথে এই ঘূর্ণিঝড় যদি বাংলাদেশের সুন্দরবনের উপরে হিট করে, তাহলে অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে সীমান্তবর্তী এলাকাটা রয়েছে সুন্দরবনে, এখানেও সম্ভাবনা রয়েছে হিট করার। তো এখানেও যদি হিট করে, তাহলেও কিন্তু পশ্চিমবঙ্গের বাংলাদেশ ঘেঁষা জেলাগুলো যথেষ্ট বেশি প্রভাবিত হবে। সেক্ষেত্রে উত্তর দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, শহর কলকাতা, নদিয়া, এই জেলাগুলো যথেষ্ট প্রভাবিত হবে। 90 থেকে 115 বা 120 কিলোমিটার পর্যন্ত গতিবেগে এখানে ঝড় বইতে দেখা যেতে পারে। তার সাথে সাথে বাংলাদেশের ম্যাক্সিমাম এলাকা যথেষ্ট প্রভাবিত হবে এবং সেক্ষেত্রে পশ্চিমের জেলাগুলোতে প্রভাব আরও একটু কমতে পারে। পূর্ব মেদিনীপুরেও যথেষ্ট ঝড় বৃষ্টির প্রভাব লক্ষ্য করা যেতে পারে। পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদের বিভিন্ন এলাকাতেও ঝড় বৃষ্টির প্রভাব যথেষ্ট লক্ষ্য করা যেতে পারে। এই মুহূর্তে যেটা মনে হচ্ছে, আমার যেটা মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গের যে সুন্দরবন এলাকা রয়েছে এবং বাংলাদেশের একেবারে এখানে সুন্দরবনের যে বর্ডারটা রয়েছে, এই এলাকাটার কোনো একটা জায়গাতে কিন্তু ল্যান্ডফল করতে পারে এবং সেক্ষেত্রে খানিকটা উত্তর দিকে এগোবে অনেকটা আয়লার মতো ট্র্যাক করে, এবং এগোনোর পর তারপর কিন্তু এটা নদিয়া জেলা অথবা মুর্শিদাবাদ জেলার কোনো একটা জায়গা দিয়ে কিন্তু এটা ধীরে ধীরে বর্ডার ক্রস করবে বাংলাদেশের, এবং সেক্ষেত্রে বাংলাদেশের ভিতরে প্রবেশ করার সম্ভাবনা থাকছে। এবং সেই সময় কিন্তু রাজশাহী বিভাগের দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব দিকের কিছু এলাকা অর্থাৎ পাবনা এবং কুষ্টিয়া, এই এলাকাগুলোর উপর দিয়ে ঝড় অগ্রসর হতে পারে। টাঙ্গাইল, ময়মনসিংহ, কিশোরগঞ্জ এবং কিছুটা ঢাকা, এই এলাকাটার উপর দিয়ে কিন্তু এটা ধীরে ধীরে উত্তর পূর্ব দিকে কার্ভ করতে শুরু করবে। ততক্ষণে অর্থাৎ আগামী পরশুদিন সকালের দিকে এই জায়গাগুলোতে পৌঁছে যাওয়ার সম্ভাবনা, এবং সেই সময়টাতে কিন্তু এটা যেহেতু সাগর থেকে অনেকটা ভিতরে স্থলভাগে ঢুকে যাবে, ততক্ষণে এটা খানিকটা শক্তি হারিয়ে ফেলবে এবং সেই সময় একটা সাইক্লোনিক স্টর্ম অর্থাৎ সাধারণ ঘূর্ণিঝড় অথবা আর এক ধাপ শক্তি কমিয়ে এটা একটা ডিপ ডিপ্রেশন অর্থাৎ অতি গভীর নিম্নচাপের চেহারাতে থাকতে পারে। তবে সেই সময় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি বা চরম ভারী বর্ষণ হবে বাংলাদেশের বেশিরভাগ এলাকা জুড়ে। ভারতের ত্রিপুরা, আসামের বিভিন্ন এলাকাতেও এই একই রকমের বৃষ্টি লক্ষ্য করা যাবে। উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি, তার সাথে
জলপাইগুড়ির কিছু এলাকাতেও কিন্তু এই পরিস্থিতি তৈরি হতে পারে। অর্থাৎ বুঝতেই পারছেন যে দুই বাংলা কিন্তু যথেষ্ট প্রভাবিত হতে চলেছে। ত্রিপুরা, আসামের বিভিন্ন এলাকাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি বা চরম ভারী বর্ষণ লক্ষ্য করা যাবে। উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের জেলাগুলোতে এই ধরনের সম্ভাবনা খানিকটা থাকছে। আসামের বিভিন্ন এলাকা, মেঘালয়ের বিভিন্ন এলাকা এবং সেই সাথে বাংলাদেশের সিলেট বিভাগের কিছু এলাকা এবং এর আশেপাশের যে এলাকাগুলো রয়েছে অর্থাৎ পার্বত্য এলাকাগুলো, এই এলাকাগুলোতে কিন্তু হড়পা বানের আশঙ্কা রয়েছে আগামী 27শে মে, 28শে মে এবং 29শে মে। এই সময়টাতে কিন্তু এখানে পাহাড়ে হড়পা বানের আশঙ্কা অত্যন্ত জোরালো বলে মনে হচ্ছে। অর্থাৎ প্রচুর পরিমাণে বৃষ্টি কিন্তু উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে হবে। তার সাথে সাথে সমুদ্র তীরবর্তী এলাকাগুলো, অন্যদিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বাংলাদেশ ঘেঁষা জেলাগুলো, সেই সাথে বাংলাদেশের বিভিন্ন এলাকা, মূলত চট্টগ্রাম বিভাগের পার্বত্য যে এলাকাটা বাদ দিলে বাংলাদেশের বেশিরভাগ এলাকা, ভারতের ত্রিপুরা এবং মেঘালয় এর আশেপাশের যে এলাকাগুলো যথেষ্ট ভালো বৃষ্টি পেতে চলেছে মে মাসের 26 তারিখ রাতে, সেই সাথে 27 তারিখ এবং কিছুটা 28 তারিখ এই সময়টা জুড়ে। তো বুঝতেই পারছেন আগামীকাল 26 তারিখ সন্ধ্যার দিক থেকে এর ল্যান্ডফল প্রসেস শুরু হতে পারে এবং কিছুটা সম্ভাবনা রয়েছে যে একটু বেশি রাতের দিকেও এর ল্যান্ডফল প্রসেস শুরু হতে পারে। অর্থাৎ আগামীকাল 26শে মে রাতটা কিন্তু অত্যন্ত ভাইটাল হতে চলেছে এবং দক্ষিণের বিভিন্ন এলাকা, দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশের বিভিন্ন এলাকাতে কিন্তু আগামীকাল মোটামুটি সন্ধ্যার দিক থেকে শুরু করে রাত যত গভীর হবে সারা রাত ধরে কিন্তু আগামীকাল 26শে মে রবিবার এই ঘূর্ণিঝড় রেমালের জন্য তাণ্ডব চলতে থাকবে। বিধ্বংসী চেহারা নিতে পারে এই ঘূর্ণিঝড় এবং আগামীকাল যেটা আরও একটা মারাত্মক আশঙ্কা রয়েছে, যেহেতু এই ঘূর্ণিঝড় আগামীকাল রাতে স্থলভাগে আঘাত করবে, তার সাথে সাথে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে এবং সেই সাথে সাথে ভরা কোটাল এখানে কিন্তু লক্ষ্য করা যাবে। অর্থাৎ এমনিতেই ভরা কোটালের জন্য 3 থেকে 4 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হওয়ার আশঙ্কা রয়েছে বা কোথাও কোথাও 5 ফুট জলোচ্ছ্বাস পর্যন্ত হতে পারে এখানকার খাঁড়িগুলোতে সুন্দরবনের এবং অন্যান্য যে নদীর মোহনাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে। আর তার সাথে সাথে কিন্তু এই ঘূর্ণিঝড়ের জন্য মোটামুটি 6 থেকে 8 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস এর সঙ্গে যুক্ত হবে। অর্থাৎ 6 এবং 4 মিলিয়ে প্রায় 10 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস কিন্তু পশ্চিমবঙ্গের সুন্দরবনের বিভিন্ন এলাকা এবং সেই সাথে বাংলাদেশের সুন্দরবনের বিভিন্ন এলাকা, সেই সাথে বাংলাদেশের পদ্মা নদীর, অন্যদিকে দক্ষিণবঙ্গে ভাগীরথী হুগলি নদীর যে মোহনা রয়েছে এই এলাকাগুলোতেও কিন্তু এই রকমের অর্থাৎ 8 থেকে 10 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস কিন্তু আগামীকাল রাতের বিভিন্ন সময় জুড়ে এবং আগামী পরশুদিন অর্থাৎ 27শে মে ভোরের দিকেও কিন্তু এই রকমের জলোচ্ছ্বাস এই এলাকাগুলোতে লক্ষ্য করা যাবে। সমুদ্রে নোনা জল প্রবেশ করবে চাষের জমিতে, তার সাথে সাথে মাছ ধরা নৌকাগুলো দড়ি ছিঁড়ে বা নোঙর ছিঁড়ে চলে যেতে পারে, সেজন্য যথেষ্ট সতর্কতা নিয়ে সেগুলোকে নিরাপদ জায়গায় রাখতে হবে। তার সাথে সাথে জাহাজ এবং অন্যান্য যে লঞ্চ স্টিমারগুলো রয়েছে সেগুলোও কিন্তু যথেষ্ট শক্তপোক্তভাবে নোঙর করতে হবে। আগামীকাল সন্ধ্যার দিক থেকে শুরু করে পরবর্তী দিন 27শে মে মোটামুটি বিকাল পর্যন্ত সময় কিন্তু ফেরি সার্ভিস অর্থাৎ নৌকা চলাচল সেটা কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ রাখতে হবে। এবার যেটা উইন্ড, ড্যামেজিং উইন্ড, সেটা কিন্তু চলবে উপকূলবর্তী এলাকাগুলোতে 110, 20, 30, 40 গাস্টিংয়ে কোথাও কোথাও 150 কিলোমিটার পর্যন্ত ছুঁয়ে যাওয়ার আশঙ্কা থাকছে। তো এই ড্যামেজিং উইন্ড কিন্তু যথেষ্ট মারাত্মক প্রভাব ফেলতে পারে। কাঁচা বাড়িগুলো ভেঙে যেতে পারে, বাড়ির চাল উড়ে যেতে পারে, সেই সাথে মাটির বাড়ি ভেঙে যেতে পারে এবং গাছ পড়ে যাওয়া তো অত্যন্ত স্বাভাবিক ঘটনা। প্রচুর গাছ আগামীকাল ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে, গাছের ডাল ভাঙবে, তার সাথে সাথে কিন্তু বৈদ্যুতিক তার ছিঁড়বে, বৈদ্যুতিক যে পোস্ট অর্থাৎ ইলেকট্রিক পোল যেগুলো রয়েছে সেগুলো উপড়ে যাবে, ট্রান্সফরমারের যে পোলগুলো রয়েছে বৈদ্যুতিক সেগুলো পর্যন্ত ভেঙে যাওয়ার সম্ভাবনা, অর্থাৎ ট্রান্সফরমারও কিন্তু বিকল হয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকছে। একটা খারাপ পরিস্থিতি, অত্যন্ত খারাপ পরিস্থিতি কিন্তু আগামীকাল রাতে তৈরি হতে চলেছে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন এলাকার বাসিন্দাদের জন্য। তো এই পরিস্থিতিতে আপনাদের কাছে অনুরোধ, গতকালও যেটা জানিয়েছিলাম যে প্রত্যেকের যে সমস্ত ইলেকট্রনিক ডিভাইসগুলো রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেরকম মোবাইল ফোন থেকে শুরু করে এমার্জেন্সি লাইট থেকে শুরু করে বিভিন্ন টর্চ লাইট, প্রত্যেকটা ডিভাইস, এর সাথে পাওয়ার ব্যাংক, প্রত্যেকটা ডিভাইস কিন্তু যত বেশি সম্ভব চার্জ করে রাখবেন এবং তার সাথে সাথে জলের একটা ব্যবস্থা কিন্তু করে রাখবেন, কারণ বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হলে কিন্তু পানীয় জল পাওয়ার ক্ষেত্রে একটা বড় রকমের সমস্যা হতে পারে। আপাতত পশ্চিমবঙ্গের উপকূল, বাংলাদেশের উপকূল, চট্টগ্রামের কিছু এলাকা বাদ দিলে বাংলাদেশের বরিশাল এবং খুলনা বিভাগের উপকূল, পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর, 2 পরগনার উপকূল, ওড়িশার উত্তরাঞ্চলের বালাসোর, পারাদ্বীপ এবং জগৎসিংপুর এই এলাকাটার উপকূলবর্তী এলাকা কিন্তু এই ঘূর্ণিঝড়ের ঝাপটা দেখতে চলেছে। আর উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের একটা বিশেষ সতর্কতা দিতে চাইব, যারা সাইক্লোন রিলিফ সেন্টারে যাবেন না, অর্থাৎ যাদের একটু উঁচু জায়গায় এবং শক্তপোক্ত বাড়ি রয়েছে, পাকা বাড়ি রয়েছে, যারা যাবেন না তাদের ক্ষেত্রে পরামর্শ, এই ঘূর্ণিঝড়টির
যখন হিট করবে এর 100 কিলোমিটার ডায়ামিটারের মধ্যে যে পরিস্থিতি থাকবে, 100 বা 50 কিলোমিটার বা 70 কিলোমিটার এই ডায়ামিটারের মধ্যে, অর্থাৎ ঘূর্ণিঝড়টির উত্তর দিকের অংশটি যখন হিট করবে সেটা কিন্তু তুলনায় দুর্বল হবে এবং এর দক্ষিণ দিকের অংশটি যেহেতু সাগর থেকে প্রচুর পরিমাণে ময়েশ্চার পেতে থাকবে এবং ল্যান্ডফল করার সময় কিন্তু এটা শক্তি বৃদ্ধিও চালিয়ে যেতে পারে বা শক্তি অক্ষুণ্ণ রাখতে পারে, তাই এর দক্ষিণ দিকের যে অংশটি সেটা যখন ল্যান্ড এরিয়াতে হিট করবে সুন্দরবনের কোনো একটা জায়গাতে দুই বাংলার, তো সেখানে কিন্তু প্রথম যে ধাক্কাটা আসবে ঘূর্ণিঝড়ের সেই ধাক্কার তুলনায় দ্বিতীয় ধাক্কাটা অর্থাৎ ল্যাজের যে ঝাপটা ঘূর্ণিঝড়ের সেই ঝাপটা কিন্তু অনেক বেশি জোরালো হবে। সেক্ষেত্রে প্রথম ধাক্কা যদি 70, 80 বা 90 কিলোমিটার পর্যন্ত হয়, পরের ঝাপটা কিন্তু মোটামুটি 130, 140, 120 কিলোমিটার পর্যন্ত হবে উপকূলবর্তী বিভিন্ন এলাকাতে। এখানে আমি একটা বিষয় ক্লিয়ার করতে চাইবো, ভারতের ত্রিপুরাতেও কিন্তু এই ঝড় বৃষ্টির যথেষ্ট প্রভাব পড়তে পারে। সেই সাথে সাথে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের মূলত পশ্চিম প্রান্তের যে এলাকাগুলো, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, সেই সাথে নোয়াখালী, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর, সন্দ্বীপ, হাতিয়া, এই যে বেল্টটা, এখানেও কিন্তু ঝড়ের যথেষ্ট প্রভাব পড়বে। পদ্মা নদীর মোহনা অর্থাৎ পদ্মা মেঘনা নদীর যে মোহনা এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতেও কিন্তু যথেষ্ট বড় রকমের জলোচ্ছ্বাস লক্ষ্য করা যাবে। এখানেও কিন্তু প্রবল ঝড়ের গতি থাকবে এবং বরিশাল বিভাগের বিভিন্ন এলাকাও কিন্তু ঝড়ে যথেষ্ট ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে। আর এই পরিস্থিতিতে আপনাদেরকে অনুরোধ করব যে কোনোভাবেই কিন্তু কোনো রকম গুজবে কান দেবেন না, যথেষ্ট সতর্ক থাকুন, সজাগ থাকুন। এই ঘূর্ণিঝড়ের দাপট কিন্তু আগামী পরশুদিন 27শে মে দক্ষিণবঙ্গের দক্ষিণের যে এলাকাগুলো সেখানে মোটামুটি দুপুর পর্যন্ত কন্টিনিউ করবে। উত্তর দিকের এলাকাগুলোতে 27শে মে কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝড় বৃষ্টির দাপট বাড়তে থাকবে। পরবর্তীতে উত্তর পূর্বের রাজ্যগুলোর দিকে কিন্তু এই ঝড় বৃষ্টি এগিয়ে যাবে এবং ততক্ষণে ধীরে ধীরে দুর্বল হতে থাকবে, কিন্তু প্রবল বৃষ্টি উত্তর পূর্বের পাহাড়ি রাজ্যগুলোতে হবে। যথেষ্ট সতর্ক থাকুন, সাবধান থাকুন, কাউকে কোনো রকম গুজব ছড়াতে দেবেন না, নিজেও গুজব রটাবেন না। ওয়েদার আপডেট চ্যানেল এবং সেই সাথে বিভিন্ন সরকারি যে ওয়েদার এজেন্সিগুলো রয়েছে তাদের সাথে কিন্তু যোগাযোগ রাখার চেষ্টা করুন। আপনার এলাকা কতটা ডেঞ্জার জোনের মধ্যে বা কতটা বিপদের আশঙ্কা রয়েছে আপনার এলাকায় কতটা ঝড়ের গতিবেগ থাকতে পারে, এই সমস্ত কিছু বিশদে জানতে হলে চ্যানেলে কমেন্ট বক্সে আপনার প্রশ্ন রাখতে পারেন। আর আপনাদেরকে বলে দিই যে আজ এবং আগামীকাল এবং আগামী পরশুদিন এই 3 দিনই কিন্তু সাধারণ পূর্বাভাস ছাড়া আরও বিভিন্ন পূর্বাভাস আসবে এবং লাইভ ট্র্যাকিংয়ের ব্যবস্থাও করতে চলেছি। তো সেই সমস্ত ব্যাপারেও কিন্তু আপনার মতামত এবং আপনাকে চ্যানেলের সাথে অবশ্যই যোগাযোগ রাখতে অনুরোধ করলাম। পরবর্তী আপডেটে আবারও দেখা হচ্ছে। ধন্যবাদ।